গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চর্যাপদ। আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাস সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। সেই বাংলা সাহিত্যের ইতিহাসকে মোটামুটি তিনটি যুগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের আদিমতম নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে আমরা এখানে খুঁটিনাটি আলোচনা করব। চর্যাপদের পুঁথির আবিষ্কার। চর্যাপদের পুঁথি আবিষ্কার হলো কিভাবে? ঊনবিংশ শতকের শেষ ভাগের রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম বৌদ্ধতান্ত্রিক যে সমাজ ছিল, সেই সমাজের বিভিন্ন সাহিত্য সুধীজনের কাছে তুলে ধরেন। রাজা রাজেন্দ্রলাল মিত্র মারা যাওয়ার পর এই দায়িত্ব এসে পড়ে আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর উপরে। হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যান তিনবার: 1897 সালে, 1898 সালে এবং 1907 সালে। তিনবার যাতায়াত করেও বেশ কয়েকটি পুঁথি আবিষ্কার করেন। তার মধ্যে ছিল চর্যাপদ একটি। চর্যাপদের পুঁথি আবিষ্কার করা হয় 1907 সালে। কোথা থেকে পাওয়া যায়? এই পুঁথিটি পাওয়া যায় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। আচ্ছা, এইবার আসি চর্যাপদ পুঁথিটি নেপাল থেকে কেন পাওয়া গেল। বলে রাখি যে চর্যাপদ যারা রচনা করেছিলেন তারা সকলেই ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় এই ভারতে যখন পাল রাজাদের আমল ছিল, সেই সময় ভারতের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বসবাস করতেন। পাল বংশ শেষ হয়ে যাওয়ার পরে যখনই পাল রাজাদের রাজত্ব শুরু হয়, পাল রাজারা ছিল হিন্দু ধর্মাবলম্বী। এই পাল রাজারা কি করলেন, যে বৌদ্ধ সহজিয়াগণ ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন ছিলেন তাদেরকে ভারত থেকে বিতাড়িত করে দিলেন। তাহলে এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ ও বৌদ্ধ সহজিয়াগণ কোথায় গেল? পার্শ্ববর্তী ভারতের, আমাদের যে ভারত রয়েছে, আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ কোথায়? নেপাল। নেপালে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। সহজিয়াগণ যখন এদেশ থেকে ওই দেশে গেলেন, তখন কি হলো? তখনই এই যে পুঁথিগুলো ছিল, চর্যাপদের পুঁথিগুলো, সেগুলো ওনারা সঙ্গে করে নিয়ে গেছিলেন। তাই চর্যাপদের পুঁথিটি নেপাল থেকে পাওয়া গেল। এরপর আসি পুঁথির পরিচয়। আচ্ছা, এই যে চর্যাপদের পুঁথিটি পাওয়া গেল, পুঁথিটির লেখা ছিল তাল পাতাতে। তাল পাতাতে লেখা হয়েছিল। তখন তো সেই সময় তো আর কাগজের পাতা ছিল না, তাই গাছের পাতাতেই লেখা হতো। পুঁথিটি সেরকমই গাছের তাল পাতাতেই লেখা হয়েছে। এর যে দেখতে পাচ্ছ পাশেই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে যে এটা তাল পাতা, এই তাল পাতার উপরে কিন্তু লেখাগুলো পরপর সাজানো। প্রতিটি পৃষ্ঠায় উভয় দিকেই লেখা রয়েছে। আর একটি পৃষ্ঠাতে 5টি করে পংক্তি, মানে 5টি করে লাইন আছে। লুপ্ত যদি তবে বলে রাখি যে চর্যাপদের সব পুঁথিগুলো, সব পদগুলি কিন্তু পাওয়া যায়নি, সব পাতাগুলো পাওয়া যায়নি। মোট 46.5টি পদের সংখ্যা এখানে রয়েছে। আর যে পাতাগুলি পাওয়া যায়নি, সেখানে এই পাতাগুলির মধ্যে পাতা নাম্বার হলো 35, 36, 37, 39, 66। আর হচ্ছে শেষ পাতা পৃষ্ঠার সংখ্যা কত জানো? 69। এরপরে হচ্ছে সম্পাদনা ও প্রকাশকাল। তাহলে এই যে একটা জিনিস যে আবিষ্কার হলো, এই আবিষ্কার হওয়াটাই তো বড় কথা নয়। সেই আবিষ্কার করার পর সেটাকে তো প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে সেই আবিষ্কারের হওয়ার পরে প্রতিষ্ঠা পাবে কি করে?
না কি হলো, আমাদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই যে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করলেন। হরপ্রসাদ চর্যাপুঁথির নাম কি দিলেন? চর্যাপদের পুঁথিটির কি নাম দিলেন? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তাহলে এই পুঁথিটির কি একটি পুঁথি ছিল? না, কখনোই না। চর্যাপদের পুঁথিটির মোট 4টি খণ্ড ছিল। একটি হচ্ছে সরোজবজ্রের দোহাকোষ, দ্বিতীয়টি হচ্ছে কৃষ্ণাচার্যের দোহাকোষ, ডাকার্ণব ও চর্যাচর্য বিনিশ্চয়। এই 4টি খণ্ড নিয়ে এই চর্যাপদ আবিষ্কার হলো। চর্যাপদের যখন আবিষ্কার বই হিসেবে বাইরে বেরিয়ে এলো, তখন তার কী নাম হয়েছিল? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এর পরে আসি চর্যাপদের নামকরণ। চর্যাপদের নামকরণ নিয়ে বিভিন্ন গবেষক, সাহিত্যিক বিভিন্ন নামকরণ করেছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য, যেগুলো তোমাদের কাজে লাগবে, তোমরা মনে রাখবে। বিধুশেখর ভট্টাচার্য কী নাম দিলেন? আশ্চর্য চর্যাচয়। প্রবোধচন্দ্র বাগচি নাম দিলেন চর্যাচর্য বিনিশ্চয়। সুকুমার সেন কী নাম রাখলেন? চর্যাগীতি পদাবলী। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এর নাম দিলেন চর্যাগীতি। মুনিদত্তের যে টিকা ছিল, সেখানে চর্যাপদের নাম পাওয়া যায় চর্যাগীতিকোষবৃত্তি। এরপর আসি রচনাকাল। নামকরণ নিয়ে যেমন চর্যাপদের নামকরণ নিয়ে যেমন বিতর্ক রয়েছে, চর্যাপদের রচনাকাল নিয়েও বিতর্ক রয়েছে। কীরকম বিতর্ক? মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচনা করা হয় 7ম শতাব্দীতে। অন্যদিকে সুকুমার সেন বলছেন যে না, চর্যাপদ কিন্তু 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত। আরেকজন আমাদের অধ্যাপক সুকুমার মুখোপাধ্যায় বললেন 8ম থেকে একাদশ শতাব্দীর মধ্যেই কিন্তু চর্যাপদ রচনা করা হয়েছিল। এরপর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম তোমরা প্রায় সবাই শুনেছ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললেন যে না, 10ম থেকে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগেই চর্যাপদ রচিত। আচ্ছা, তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে চর্যাপদ রচনা হলো কোন সময়? তাহলে আমরা সঠিক সময়টা কিভাবে জানব? আমরা বলতেই পারি যে চর্যাপদ 9ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হলো। এইটি হলো সঠিক সময়কাল। সঠিক সময়কাল কি বললাম? 9ম থেকে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত চর্যাপদ রচিত হয়েছিল। চর্যার ভাষা। আচ্ছা, চর্যার ভাষার সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা কেন? তার কারণ হচ্ছে সান্ধ্য কথার অর্থ হলো আলো আধারী ভাষা। অর্থাৎ সন্ধেবেলায় যেমন সন্ধেবেলায় চারদিকে অন্ধকার ঘনিয়ে এলে কিছুটা দেখা যায়, আবার কিছুটা বোঝা যায় না, সেরকমই চর্যাপদের ভাষা হলো সান্ধ্য ভাষা। এখানে চর্যাপদের ভাষার সান্ধ্য ভাষার নামকরণ করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। সন্ধ্যা ভাষা কেন? কারণ এখানে দেখো একটি পদের একটি লাইন দেওয়া আছে, কা তরুবর পঞ্চবি ডালো। এর অর্থ আমরা কিন্তু সহজে বুঝতে পারবো না। এর মধ্যে একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে, এবং এই যে চর্যার ভাষার পদগুলি ছিল, সেই পদগুলির বাহ্যিক অর্থ একরকম ছিল, আবার অভ্যন্তরীণ অর্থ আরেক রকম ছিল। যেহেতু বদ্ধ সহজিয়াগণ এই পদগুলি রচনা করেছিলেন, তাই মনে করা হয় ওনারা নিজেরা বোঝার ক্ষেত্রে এই ধরনের পদগুলি রচনা করেছিলেন। তাহলে চর্যার ভাষা সান্ধ্য ভাষা কেন বোঝা গেছে। পরবর্তী আসি
চর্যার টিকা প্রসঙ্গ। চর্যার যে টিকা পাওয়া যায় তার নাম হচ্ছে নির্মলগিরি টিকা। এই টিকার টিকাকার ছিলেন মুনিদত্ত। চর্যাপদের টিকা নির্মলগিরা সংস্কৃত ভাষায় রচিত ছিল। এই যে নির্মলগিরা টিকা, এটি তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র, আর টিকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের কবি ও পদকর্তা। চর্যাপদের পদকর্তা হলেন 23 জন, মতান্তরে 24 জন। সুকুমার সেনের মতে 24 জন। চর্যাপদের আদি কবি ছিলেন লুই পা। এছাড়াও বিভিন্ন অনেক পদকর্তা ছিলেন, যেমন বিরুয়া, গুন্ডরী, চাটিল, কামিল, ডম্বি, মহিন্ডা, বীণা, আজদেব, ডেনন, ভাদে, তারক, ব্রাহ্মণ, জয়নন্দী, ধাম, এরা হলেন চর্যাপদের পদকর্তা। চর্যাপদের পদকর্তাদের পা অথবা পাদ নামে পরিচিত ছিলেন। চর্যাপদের সবথেকে বেশি পদ যিনি লিখেছেন তিনি হলেন কান্যপাদ। একমাত্র মহিলা, এই চর্যাপদের একমাত্র মহিলা কবি ছিলেন কুকুরী পা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে চর্যাপদে শুধুমাত্র পদই লেখা হয়নি, চর্যাপদের মধ্যে দিয়ে চর্যাপদের প্রবাদ প্রবচনও রয়েছে। বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচন রয়েছে। চর্যাপদ থেকে আমরা কি জানতে পারি? চর্যাপদ থেকে আমরা সেই সময়ের মানুষজনের ব্যবসা বাণিজ্য কীরকম ছিল, কোন মানুষ কীরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদের জীবনযাত্রা কীরকম ছিল, এই সব কথাই আমরা এখান থেকে জানতে পারি। থ্যাংক ইউ।